আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত। তো আজকে আমি তোমাদের সাথে ডিপ্লোমা নার্সিং এর 24-25 সালের যে প্রশ্নগুলো আছে গণিতে সেগুলো সমাধান করব। তো দেখো এখানে তোমার প্রথম প্রশ্নটা আছে জ্যামিতি নিয়ে। তো এইখানে আমার প্রথম প্রশ্নটা বলা আছে যে কোন বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ কোনটি? তো যদি বলা হয় যে আমার চাপ দুই ধরনের, একটা হলো অধিচাপ আর একটা উপচাপ। তো এরকম ভাবে যদি আমি নেই তাহলে এই অংশটুকু একটা চাপ উৎপন্ন করে আর এই অংশটুকু একটা চাপ উৎপন্ন করে। তো আমার যদি বলা হয় যে উপচাপের অন্তর্নিহিত কোণ, উপচাপের অন্তর্নিহিত কোণ বললে উপচাপের অন্তর্নিহিত কোণ, উপচাপের অন্তর্নিহিত উপচাপের অন্তর্নিহিত কোণ বললে সেটা হবে স্থূল কোণ, স্থূল কোণ। আর যদি আমার অধিচাপের কথা বলা থাকে, অধিচাপের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার আসবে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে আমি দুইটা তথ্য একটু মনে রাখবো যে উপচাপের ক্ষেত্রে আমার অন্তর্নিহিত কোণটা কি আসবে, আমার আসবে স্থূল কোণ, অধিচাপের ক্ষেত্রে অন্তর্নিহিত কোণটা আসবে সূক্ষ্ম কোণ। তাহলে একের অ্যান্সার হবে সি, একের অ্যান্সার হবে সি। আচ্ছা, এখানে আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, দেখো বলা আছে যে একটা শ্রেণীর কক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে দুইটা বেঞ্চ খালি থাকে এবং প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বেঞ্চের সংখ্যা কত? তাহলে এটা যদি আমরা সাধারণ নিয়মে সমাধান করতে যাই পাটিগণিতে, তাহলে অঙ্কটা অনেক লেন্থি হবে। তো সেক্ষেত্রে আমাদের বেস্ট অপশন কি হবে, যেহেতু সময় অল্প থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, অপশন টেস্ট করব। তাহলে দেখো এখানে যদি ধরো যে যে কোনো একটা অপশন ধরে নাও, ধরো বি নাম্বারটা। তাহলে এখানে যদি আমার 18টা বেঞ্চ থাকে তাহলে 18 ইনটু 6, তাহলে দেখো এখানে আসে কত, 6 8 48 এর 8, 6 কে 6 আর 4 এ 10, 108। তাহলে দেখো আমার 18টা বেঞ্চে 6 জন করে বসলে তাহলে 108 জন শিক্ষার্থী হয়, কিন্তু সেই ক্ষেত্রে দুইটা বেঞ্চ কি থাকে, খালি থাকে। তাহলে দুইটা বেঞ্চে 6 6 12 জন, 12 জন আমার বসতে পারে। তাহলে এই 12 জন আমি কি করব, বিয়োগ করে দেব। তাহলে এখানে থাকে কত আমার 96। এরপরে দেখো বলছে প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 18টা বেঞ্চে আমার যদি 5 জন করে বসে তাহলে 5 18 কত হয়, 90। তাহলে দেখো 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এই 90 এর সাথে 6 যোগ করো। তাহলে দেখো এই ক্ষেত্রেও আমার আসছে কত, 96 জন শিক্ষার্থী, এই ক্ষেত্রেও আসছে আমার 96 শিক্ষার্থী। তাহলে বেঞ্চের সংখ্যা হবে কতজন, 18। বেঞ্চের সংখ্যা হবে কতটি, 18টি। অন্য যে কোনো অপশনের ক্ষেত্রে তুমি এই অপশন চেষ্টা করো, দেখো যে দুই পাশে সময় আসবে, সমান আসবে না, তাহলে আমরা বলতে পারি 2 এর অ্যানসার হবে বি। আমাদের 2 এর অ্যানসার হবে বি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন যেটা আছে, বলা আছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কয় ঘন্টা পরিশ্রম করে ওই কাজ 14 জন 6 দিনে করতে পারবে? তো এই ধরনের একই প্রশ্ন আমাদের বিএসসি যে 25-26 ছিল সেখানে একই ধরনের একটা প্রশ্ন আসছিল। প্রতি বছরে এই ধরনের একটা কোশ্চেন থাকে এই কাজের। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা শর্টকাটে d1 m1 h1 এটা ইকুয়াল আমার আসবে d2 m2 h2। তাহলে এখানে আমার d তে ডে, m তে ম্যান, h তে আওয়ার, সময়। আবার d2 তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দিন কত আছে, মানুষ কতজন আছে আর ঘন্টা কতটুকু আছে। তাহলে দেখো আমার চাইছে কি করা, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে, তার মানে h2 এর মান বের করতে বলছে। তাহলে এই দুইটা অংশ আমার গুণ আছে, নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে d1, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের যে উপাত্তগুলো দেওয়া 6 10 7, এটাতে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উপাত্ত দেওয়া কত কত 14 আর 6। তাহলে এই 6 6 কাটা, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে আমাদের এই স্টুডেন্ট ভ্যালু আসবে কত 5। তাহলে দৈনিক 5 ঘন্টা করে যদি পরিশ্রম করে তাহলে তোমার কাজটা শেষ করতে পারবে। তাহলে 3 এর অ্যানসার হবে, 3 এর অ্যানসার আসবে আমার সি। এই একই অঙ্ক তুমি যদি পাটিগণিতের সাধারণ নিয়মে করতে যাও তাহলে সেটা অনেক লেন্থি হবে, তোমার 5 মিনিটের বেশি সময় লেগেছিল। তাহলে দেখো এরপরে আমরা যদি 4 নাম্বার প্রশ্নটায় আসি, x y equal to দেওয়া আছে xy equal 24, x plus y এর মান কত? এই ধরনের প্রশ্ন প্রতি বছরই একটা করে আসে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা আছে, যদি x plus y অর্থাৎ প্লাসের মান চায় তাহলে প্লাসের সূত্র নিব, আর যদি মাইনাসের মান চায় তাহলে মাইনাসের সূত্র নিব। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা x plus y whole square equal x minus y whole square plus 4xy।
তাহলে স্কয়ারটা এই পাশে আসলে আমার কি হবে রুট হয়ে যাবে। xy এর ভ্যালু দেওয়া 2, তাহলে 2 এর স্কয়ার, আর xy এর ভ্যালু দেওয়া আমার 24, তাহলে 4 into 24, তাহলে 2 স্কয়ার 4, 24 কে 4 দ্বারা গুণ করলে এটা আসবে 4 4 16 6 96, তাহলে 96 4 100, 100 কে রুট করলে আসবে 10। তার মানে আমাদের তো দেখো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন যেটা আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম হলে তার সমপরিমাণ পানির ওজনের কত ভাগ। তাহলে দেখো আমরা জানি যে তোমার এখানে 1 1 গ্রাম সমান, তাহলে দেখো 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, ডেসিগ্রাম। তাহলে এখানে আমার বলা আছে কি যে 7 ডেসিগ্রাম, তাহলে 7 ডেসিগ্রামে কি আসবে তোমার 1 গ্রামে যদি এতটুকু হয়, তাহলে এখানে এই 7 এর সাথে এই যে 1 গ্রামের সাথে 10 ডেসিগ্রামের যে সম্পর্ক আছে এটার সাথে আমরা গুণ করে দিব, তাহলে 7 10 এ আসলো কত 70। তাহলে এখানে আমার বলছে যে তার সমপরিমাণ পানির ওজনের কত ভাগ হবে, তাহলে এটা শর্টকাট ফর্মুলা কি যে 1 গ্রামে 10 ডেসিগ্রাম, তাহলে এই 7 ডেসিগ্রাম যেহেতু বলছে তাহলে 7 10 70 আসে, তাহলে আমার তার সমপরিমাণ পানির ওজনের কত ভাগ হবে, তাহলে এটা হবে 70%, তাহলে এটার অ্যানসার হবে 5 এর a। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন যেটা আছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং কি স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায়, নৌকার বেগ কত। তাহলে দেখো ধরো নৌকার বেগ u, স্রোতের বেগ v। যখন আমরা স্রোতের অনুকূলে বলবে নৌকা যেদিকে স্রোত একই দিকে, অর্থাৎ তুমি ধরো দৌড়াইতেছো তোমার পিছন থেকে কেউ ধাক্কা দিল, তাহলে তোমার বেগ কি করবে বাড়বে, তার মানে দুটো একই দিকে। তাহলে যখন অনুকূলে বলবে এই দুটার যোগফল হবে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এরপরে দেখো স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বললে নৌকা যেদিকে স্রোত তার বিপরীত দিকে, তাহলে কি করবে বেগ কমে যাবে। তাহলে ধরো তুমি সামনের দিকে আগাইতেছো, বাতাস তোমার বিপরীতে আসতেছে, তোমার বেগটা কি হয়ে যাবে কমে যাবে। তাহলে বেগ যদি কমে যায় তাহলে u v হবে প্রতিকূলে, তাহলে সেক্ষেত্রে মান আসবে কত আমার 5। তাহলে দেখো এখানে আমরা যদি এই দুটো যোগ করে দেই, তাহলে এই যোগ করলে এই দুটো কাটা, তাহলে u আর u যোগ করলে এখানে আমরা কি করছি যোগ করে, তাহলে 2u আসে 15 আর 5 যোগ করলে 20, তাহলে u কত আসলো 10। তাহলে u এর মান 10 আসলে তাহলে u v যদি 15 হয় তাহলে v কত আসবে তোমার 5, তাহলে নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 5। তাহলে এখন আমরা এখানে প্রশ্ন বলছে নৌকার বেগ কত, তাহলে এই যে নৌকার বেগ 10, তাহলে 6 এর অ্যানসার হবে আমার 6 এর অ্যানসার আসবে b। এরপরে দেখো আমার 7 নম্বর প্রশ্ন যেটা আছে যে একটা খাতা 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। যেহেতু এখানে লাভ ক্ষতির বিষয় আসছে তো তোমাদের আমি একটা কথা বলে রাখি যে আমাদের মেডিকেল নার্সিং ভর্তি কোচিং এ এখানে অফার চলতেছে, তো যারা এখনো কোথাও নার্সিং বা কোথাও ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছো কিন্তু কোথাও ভর্তি হও নাই, আমাদের জুলাই 25 তারিখ পর্যন্ত 4000 টাকার অফার চলতেছে। তো যারা এই অফারটা লুফে নিতে চাও অতি শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করো। আমাদের প্রতিষ্ঠানটা বটতলা 4 রাস্তার মোড়ের এই খানাপিনা রেস্টুরেন্টের পাশে। তো সবাই যারা এই অফারটা নিতে চাও দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করো। তো দেখো এখানে একটা খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এটা আছে 7 নাম্বার, আমি কি করব এখানে বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্য আছে এটা বের করব। এই একই প্রশ্ন তোমার এই একই প্রশ্ন গত বছরও আসছিল, তো প্রত্যেকবারই এরকম একটা থাকে। তাহলে এই দুটার পার্থক্য বের করো, তাহলে 72 থেকে 36 বাদ দাও, তাহলে তোমার আসলো কত এখানে 36, এখানে যদি 36 আসে তাহলে এই 36 কে এখানে যে অনুপাতটা দেওয়া আছে দেখো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হইতো, তাহলে একটা অনুপাত 1 আর একটা অনুপাত 2 দ্বিগুণ লাভ হইতো। তাহলে দেখো 36 কে 3 দ্বারা ভাগ করো তাহলে আসলো 12, তাহলে এই 12টা কি করব এইখানে এই যে এখানে যদি ক্ষতির কথা বলে যত ক্ষতি হয় তাহলে এই 36 এর সাথে 12 যোগ হইতো, ঠিক আছে। তাহলে 36 আর 12 যোগ করো তাহলে হবে 48, তার মানে এই খাতাটার ক্রয় মূল্য হবে কত 48। তাহলে 7 এর অ্যানসার হবে আমার 7 এর অ্যানসার আসবে সি। এরপরে দেখো 8 এর যে প্রশ্নটা আছে যে 8 এর প্রশ্নে বলা আছে যে তোমার আহ, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হইলে ক্ষেত্রফল কত গুণ হবে।
তো আমরা জানি যে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বর্গের ক্ষেত্রফলের সূত্র হয় বাহু স্কয়ার, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে, ক্ষেত্রফল হবে a স্কয়ার। তাহলে দেখো এখানে আমার বর্গের বাহুর দৈর্ঘ্য ধরো a, তাহলে যখন আমি এটার ক্ষেত্রফল বের করব হবে স্কয়ার, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করবা, দ্বিগুণ করলে 2a, তাহলে ক্ষেত্রফল কি হবে 2a হোল স্কয়ার। তাহলে দেখো এটা আসে কত 4a স্কয়ার, তাহলে আগে ছিল a স্কয়ার এবার হয়ে গেছে 4a স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কয় গুণ বাড়ছে আমার 4 গুণ বেড়ে গেছে, তাহলে অ্যানসার হবে কত 4। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল 4 গুণ বেড়ে যাবে, তাহলে 8 এর অ্যানসার হবে, 8 এর অ্যানসার হবে আমার সি। এরপরে দেখো আমার 9 নম্বরে যে প্রশ্নটা আছে, 9 নম্বর প্রশ্নটায় যদি আসি আমরা, 9 নম্বর প্রশ্নটায় যদি আমরা আসি, দেখো 9 বলা আছে যে তোমার আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যখন থাকবে তখন কি করবা, তুমি যে অনুপাতটা প্রথমে দেওয়া থাকবে সেটা x ধরে নিবা, যে ধরবা যে আরিফের বয়স 5x আর মিজানের বয়স ধরো তোমার 3x, মিজানের বয়স ধরো তুমি 3x। দেখো এরপরে বলা আছে কি যে তোমার কত বছর বয়সের পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা আরেকটু ভিন্নভাবে করতে পারি, যে ধরো যে তাদের অনুপাত এখানে তোমার আরিফের বয়স দেওয়া আছে, তাহলে আরিফের বয়সের অনুপাত উপরে দাও, আর তাদের অনুপাত যেটা আছে বয়সের 5:3 এটার যোগফল, অনুপাতের যোগফলটা তুমি নিচে দাও। নিচে দেওয়ার পর ধরো টোটাল তাদের মোট বয়স দুইজনে মিলে বয়স হলো x, আর এখানে কি হবে যেহেতু এখানে আরিফের বয়সের অনুপাত দিছো তাহলে এখানে হবে আরিফের বয়স, তাহলে 4 5 কত হবে 20। তাহলে দেখো x ইকুয়াল আসে কত, এই যে 5 আর 3 8 4 8 32। তাহলে আবার একটু বুঝিয়ে দেই, এখানে তোমার যার বয়স দেয়া থাকবে তার অনুপাত দিবা, আর এখানে মোট অনুপাতের যোগফল, x টা কি আমার দুইজনের বয়সের সমষ্টি, এটা সমান যার অনুপাত দিবা তার বয়স, আরিফের বয়স দেওয়া আছে 20, তাহলে যে 4 5 20 5 আর 3 8 যোগ করলে 8 4 8 32। তাহলে মোট বয়স যদি 32 হয়, আরিফের যদি 20 হয়, তাহলে মিজানের বয়স হবে আমার 32 থেকে 20 বাদ দিলে তোমার আসবে 32 থেকে 20 বাদ দিলে 12 হবে। তাহলে দেখো বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে একজনের বয়স আসলো আমার 20 আর একজনের বয়স আসলো 12। তাহলে এখানে দেখি আমি কত যোগ করলে এই অনুপাতটা আসবে 7:5 আসে। তাহলে দেখো এখানে যদি আমি তোমার এখানে যদি আমি 8 যোগ করি, 20 যোগ 8 12 যোগ 8, তাহলে 20 আর 8 28, আবার 12 আর 8 20, কাটাকাটি করো, তাহলে এখানে 4 7 28 4 5 20, তাহলে দেখো যে 7:5 আসছে, তার মানে 8 বছর পরে তার বয়সের অনুপাত কি আসবে, তোমার বয়সের অনুপাত হবে 7:5। তাহলে 9 এর অ্যানসার হবে আমাদের, 9 এর অ্যানসার হবে আমাদের বি। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতেছো এখনো কোথাও ভর্তি হও নাই, তো অতি দ্রুত আমাদের মেডিকেল মার্কেটিং কোচিং আছে, এখানে এসে যোগাযোগ করো। এখানে আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে তারা খুবই দক্ষ এবং কি অতি যত্নের সাহায্যে পরীক্ষা তোমাদের ভর্তি কোচিং করায়। এখানে যারা শিক্ষক মণ্ডলী আছে এরা অনেক এক্সপার্ট, এবং কি তোমাদের মান্থলি এক্সাম হয়, এখানে উইকলি টেস্ট হয়, এবং তো একটি ভালো প্রতিষ্ঠান এবং আদর্শ প্রতিষ্ঠান বলতে যা বোঝায় এখানে সর্বোচ্চ চেষ্টা করা হয়। তো প্রতি বছর এখান থেকে অনেক বিপুল পরিমাণে শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চান্স পায়। তো তোমরা এখনো যারা কোথাও ভর্তি হও নাই বা চিন্তা করতেছো কোথাও ভর্তি হবা, আমাদের প্রতিষ্ঠানে আসো এবং যোগাযোগ করো। এখানে আমাদের 25শে জুলাই পর্যন্ত 4000 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। তো যারা এই অফারটা লুফে নিতে চাও অতি দ্রুত যোগাযোগ করো আমাদের প্রতিষ্ঠানে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ।